আপনি ইচ্ছাকৃতভাবে বিএনপি সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য আপনি গাড়ি নিয়ে লাইন দিচ্ছিলেন। মানে জামাত বিরোধী দল লাইন দিচ্ছিল যেন সরকারের। না, আমি বিরোধী দলের কথা বলি না, আচ্ছা, জামাতের আমিরের কথা বললাম যে একটা চক্রান্তকারী গোষ্ঠী, দেশবিরোধী চক্র, তারা আপনি জামাত আমিরের বক্তব্যের পরেই বললেন, এই জন্য আমি আপনার কাছে জানতে চাচ্ছি কারা কাজটা করছে। সেটা আমাদের পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দর্শকরা এটা হতে পারে, আরো তো অনেক গোষ্ঠী আছে যারা চায় না যে কোনো একটি আপনার সরকার ক্ষমতায় আসলে সেই সরকার স্টেবল করুক। বিএনপি যেটা করেছে সেটা বিএনপির দায়, সেটা যদি কেউ তদন্ত করতে চায় করতে পারে। যেহেতু জামাত তখন বিএনপির সাথে জোটে ছিল, বিএনপিকে তো পাবলিকলি সে শেমিং করবে না, সে ইন্টারনালি বলেছে নানান ব্যাপারে, যেমন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যে বিচারপতিদের বয়স বাড়ানো নিয়ে জামাত ইন্টারনালি বলেছে বলে আমি জানি, শুনেছি জামাত নেতাদের কাছে। মেজর আক্তার নিশ্চয়ই ছিলেন, জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সময়ে তার সাথে আমি ছিলাম। তিনি সেই সময় আমাকে রাজাকার বলেছিল এবং বলেছিল যে এই আন্দোলন করছে রাজাকারের বাচ্চারা। শেখ হাসিনা যে টনে কথা বললো, মেজর আক্তার একই টনে কথা বললো। সেই মেজর আক্তারকে পরবর্তীতে জামাত বরণ করে নিয়েছে। মানুষ ভোট দিয়েছে এবং তারা ক্ষমতায় এসেছে, সেটার সাথে তো এখন যে ক্ষমতায় এসে তারা চাঁদাবাজি করবে এটা তো মানুষ ম্যান্ডেট দেয় নাই। মানে নিশ্চয়ই বিএনপির ইশতেহারের মধ্যে এটা লেখা ছিল না আমাদেরকে ক্ষমতায় দিলে আমরা চাঁদাবাজি করব। এত কিছুর পরে আপনি দেখলেন না, আপনার কাছে অ্যাপারেন্টলি মনে হয় নাই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে অঘোষিতভাবে প্রধানমন্ত্রী একটা চিঠি দিয়ে রাখছে যে উনি হচ্ছেন সংবিধান রক্ষামন্ত্রী কিংবা রাষ্ট্র রক্ষামন্ত্রী, মানে আওয়ামী লীগের রাষ্ট্র, আওয়ামী লীগের আইন কানুন, আওয়ামী লীগের প্রতিষ্ঠান, আওয়ামী লীগের সংবিধান সবকিছু টিকিয়ে রাখার জন্য দারুণ সুটবুট পড়ে পার্লামেন্ট। আপনি নিশ্চয়ই জানেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে টোটাল ঋণের পরিমাণ বেড়েছিল। আওয়ামী লীগের 16 বছরে ঋণের পরিমাণ ছিল 21,49,44,000 কোটি টাকা, 49,40,000 কোটি টাকা, এবং যা অন্তর্বর্তীকালীন সরকারের সময় বেড়ে আরও বেশি পরিমাণ বেড়েছে। এবং সেই সময় আমরা গণমাধ্যমে দেখেছি যে 2,60,257 কোটি টাকা অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই ঋণের পরিমাণ বাড়ে। এছাড়া আপনি বৈদেশিক ঋণের পরিমাণ নিশ্চয়ই জানেন যে সেই সময় আওয়ামী লীগের সময়ে ছিল 103.41 বিলিয়ন ডলার। অন্তর্বর্তীকালীন সরকারের সময় যা বেড়ে হয় 113.41 বিলিয়ন ডলার। অর্থাৎ আওয়ামী লীগ যে ঋণ নিয়েছিল পরবর্তীতে সেই ঋণ নেওয়ার ধারাবাহিকতা রেখেছিল অন্তর্বর্তীকালীন সরকার। এখন বিএনপি একটি নির্বাচিত সরকার, বিএনপি দায়িত্বে আসার পরে এই যে আওয়ামী লীগ এবং অন্তর্বর্তীকালীন সরকার মিলে যে ঋণটা নিল সেই ঋণের বকেয়া পরিশোধ করা লাগছে, যেটি আজকে আমাদের অর্থমন্ত্রী বলেছেন যে আমরা 50,000 কোটি টাকা যেটা বকেয়া ছিল এইটা আমরা পরিশোধ করেছি। এখন এই কারণে আসলে দেশের যে অর্থনৈতিক অবস্থা, এই আওয়ামী লীগ এবং অন্তর্বর্তীকালীন সরকার যে ঋণটা নিয়েছিল সেই ঋণের কারণে অর্থনৈতিক অবস্থাকে যদি আপনি একটা সহনীয় পর্যায়ে নিয়ে যেতে চান তাহলে মোটামুটি 2টা বছর এই সরকারের প্রয়োজন। এখন যদি বিএনপি ক্ষমতায় না আসে অন্য কোনো দল ক্ষমতায় আসতো তাহলে কি এই আওয়ামী লীগ সরকারের এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে ঋণের বোঝা সেই বোঝা কি আসলে বহন করা লাগতো না? এইটা আমাদের সবারই আসলে দায় নিতে হবে। মানে এই দায়টা শুধুমাত্র যে বিএনপি নিবে আর আমাদের অপোজিশনে যারা আছে জামাতে ইসলাম এবং এনসিপি নিবে না, তারা শুধু সরকারের ঘাড়ে এই সকল দায় দিবে, এটা হবে না। তো তাহলে এই সরকারে যদি 2 বছর সময় লাগে এই বকেয়া পরিশোধ করতে এবং এই ধরনের আগের সরকারে রেখে যাওয়া পাওনা মেটাতে, এর মাঝখানে মেগা প্রজেক্ট কেন হাত নেওয়া হচ্ছে? তারেক রহমান তো বলেছিলেন যে ক্ষমতা নেওয়ার পরে তিনি কোনো মেগা প্রজেক্টে হাত নেবেন না। সেখানে আমরা দেখলাম পদ্মা ব্যারেজ নিয়ে যে প্রজেক্টগুলো হাতে নিচ্ছে প্রত্যেকটি 35,000 কোটি টাকার মতো যে বাজেট করা হয়েছে, এটি কি অনেক বড় প্রজেক্ট বলে মনে হচ্ছে না আপনার কাছে? দেখেন, এই যে বিএনপি সরকার ক্ষমতায় আসলো, যে সময় ক্ষমতায় থেকে বিদায় নিবে তখন আপনিই তো জানতে চাইবেন যে আমরা তো দেখেছি শেখ হাসিনার সময় পদ্মা সেতু করলো, এরপরে মেট্রো রেল করলো, এছাড়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে করলো। বিএনপি সরকার কি করলো? তো বিএনপি সরকার যেহেতু জনগণের সরকার, বিএনপি সরকারকেও তো আসলে জনগণের কল্যাণে উন্নয়ন করতে হবে। এখন এই যে উন্নয়নটা তাহলে কি আসলে বিএনপি সরকার যদি না করে সে সময় আপনি তো বলবেন যে আপনারা নির্বাচিত হওয়ার পরে আপনারা শুধুমাত্র ঋণই পরিশোধ করেছেন, দেশের জনগণের জন্য কিছু করেন। আওয়ামী লীগ সরকারকে নিয়ে সবার কাছে বহুল প্রচলিত যে কথাটা থাকে সেটা হচ্ছে জনগণের জন্য যে উন্নয়ন করার কথা সেটি বাদ দিয়ে তারা দৃশ্যমান উন্নয়ন বেশি করেছে। তাহলে বিএনপি কি সেই পথেই হাঁটছে? না, আমি একটু শেষ করি। তো আমি সেই একই কথা বলবো, একদিকে যেমনিভাবে এই ঋণের বকেয়া পরিশোধ করতে হবে,
ঠিক একইভাবে উন্নয়ন প্রকল্প হাতে নিতে হবে। মেগা প্রজেক্ট বা অন্যান্য প্রকল্পগুলো যদি আপনি হাতে না নেন, তো সেক্ষেত্রে জনগণ আবার বিএনপি সরকারের উপরে নাখোশ হবে এবং পলিটিক্যাল পার্টিগুলো এটাকে সেল করবে যে বিএনপি তো কিছুই করছে না, আওয়ামী লীগ 16 বছরে যাই করেছিল আমরা ধরে নিয়েছিলাম বিএনপি আসলে ভালো হবে, বরং আওয়ামী লীগের থেকে খারাপ হয়েছে, যেটা জামাত ইসলাম বারবার বলছে যে আপনার আওয়ামী লীগ 16 বছরে যা পারে নাই বিএনপি এই কয় মাসে তাই করে ফেলিয়েছে, এমনকি 16 দিনে পতনের হুমকি পর্যন্ত দিচ্ছে। তো সেই জায়গায় বিএনপি দুইটা কাজ একসাথেই করবে, বকেয়া পরিশোধ এবং উন্নয়ন প্রকল্প হাতে নিবে। এটা বিএনপির পলিসি এবং এই পলিসির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে। এমন না যে বিএনপি সরকার আওয়ামী লীগের দায় দেনা বা অন্তর্বর্তীকালীন সরকারের দায় দেনা পরিশোধ করছে না, বিএনপি সরকার ওই বকেয়াও, যেহেতু দেশের দায়িত্ব জনগণ দিয়েছে, ওই বকেয়াও পরিশোধ করছে, একই সাথে উন্নয়নমূলক এবং একই সাথে বিএনপির আরও যে কর্মসূচি, দেখেন নাগরিকের চিন্তাও বিএনপি করছে, বিশেষ করে আমাদের দেশে যারা খেটে খাওয়া মানুষ এবং নারীদের কথা কিন্তু বেশি বলা হচ্ছে। আমাদের যে সকল স্বল্প আয়ের মায়েরা রয়েছে তারা যাতে এই স্বল্প পুঁজি নিয়ে ছাগল পালন, গরু পালন বা অন্যান্য মুরগি পালন এই কাজগুলো করতে পারে, এজন্য কিন্তু এই যে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড এবং কৃষি ঋণ মৌকুব এরকম বিভিন্ন অনেকগুলো কর্মসূচি কার্ডের কথা বলা হয়েছে। ধন্যবাদ রাশেদ খান, আবার আসবো আপনার কাছে। ডক্টর শিব্বির আহমেদ, এই প্রসঙ্গে আপনার কাছে আসতে চাই। এই যে মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে তেল গ্যাস খাতে সরকারের অতিরিক্ত প্রায় 40,000 কোটি টাকা ব্যয় হয়েছে এবং বিশ্ববাজারে এই ধাক্কা এবং অভ্যন্তরীণ বকেয়া 50,000 কোটি টাকা মিলিয়ে যে বিশাল ঘাটতি, তার সামনে দেশের অর্থনীতি আগামী 2 বছরের মধ্যে ঘুরে দাঁড়াবে এমনটা অর্থমন্ত্রী আশা প্রকাশ করছেন। একজন অর্থনীতিবিদ হিসেবে আপনার গাণিতিক বিশ্লেষণ আসলে কি বলে, 2 বছর কি বাস্তবসম্মত? দেখেন, এখানে আমাদের অর্থনৈতিক অবস্থা যে ভঙ্গুর এবং বিগত ফেসিবাদী সরকার যে আমাদের ইনস্টিটিউশনগুলো ধ্বংস করে গেছে, আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো অনেকগুলো ব্যাংক দেউলিয়ার পথে চলে গেছে, আমাদের হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে, লুটপাট হয়েছে, এটা তো আর অস্বীকার করবার জন্য, এটা সত্য কথাই। এবং সেই অবস্থা থেকে যদি এটা রিকভার করতে হয়, গভর্নমেন্টকে কিছুটা সময় দিতে হবে, এটা যৌক্তিক, নিঃসন্দেহে এটার ব্যাপারে কোনো দ্বিমত করবার কোনো কারণ নাই। এখন সেটা 2 বছর লাগবে কিনা নাকি আরও কম লাগবে বা 2 বছরে আসলে সরকার পারবে কিনা, এটা প্রশ্ন করা যেতে পারে। এখন আমরা দেখব যে যদি গভর্নমেন্টের এখন দরকার কি, যে মানুষের ট্রাস্ট বিল্ড করা, ট্রাস্টটা তৈরি করা যে আমরা এই পথে আগাচ্ছি এবং আমরা এটা রিকভার করব, আমাদের ইকোনমি আবার সচল হবে। দেখেন, একটা ব্যাংক যদি তার ডিপোজিটারদের ট্রাস্ট লুজ করে, মানুষ যদি মনে করে এই ব্যাংকটা দেউলিয়া হয়ে যাবে, তো সবাই টাকা তুলে ফেলবে, এই ব্যাংক সত্যি সত্যি দেউলিয়া হয়ে যাবে, যদিও ব্যাংকটা আসলে দেউলিয়া হওয়ার অবস্থায় ছিল না। তাহলে ইকোনমির জন্য মানুষের এই ট্রাস্টটা খুবই ইম্পর্ট্যান্ট। এখন সরকার কি করবে? সরকার যদি সেই ট্রাস্টটা তৈরি করতে পারে তাহলে মানুষ এটা বিশ্বাস করবে। এখন আমরা দেখছি কি, সরকার যে যারা আমাদের ব্যাংকগুলো লুট করেছে, সেই সব লুটেরাদেরকে সরকার আবার সুযোগ করে দিচ্ছে, ব্যাংক রেজুলেশন অধ্যাদেশটা বাতিল করে দিয়ে যে পুরনো শেয়ার হোল্ডাররা আবার এইসব ব্যাংকের মালিক হতে পারবে। কোনো সভ্য দেশে কেউ যদি লুট করে অথবা ঋণ খেলাপি হয়, তারা আবার এসে সেই ব্যাংকের মালিক হতে পারবে, এই অপরচুনিটি দেয়া এটা কোনোভাবে মানার মতো না, এটা কোনো ইকোনমিক পলিসি না, এটা পলিটিক্যাল পলিসি। আবার ধরেন দুদক, আপনি আমাদের জুলাই সনদ বা সংস্কার প্রস্তাবনায় যেসব আলাপ আলোচনা হয়েছে, দুদককে বা এ ধরনের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বায়ত্ত শাসন দেয়া এবং নির্বিঘ্নে কাজ করতে দেয়া একটা চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য ইম্পর্ট্যান্ট। তো আমরা দেখছি কি যে দুদক সংক্রান্ত অধ্যাদেশটা সরকার বাতিল করে দিয়েছে। আমরা দেখছি বিচার বিভাগের স্বাধীনতা, এটা কিন্তু লিঙ্কড, কারণ মানুষ যদি কোথাও বিচার না পায় বা অর্থনৈতিক লুটপাট হয়, কেলেঙ্কারি হয়, কোথায় যাবে? বিচার বিভাগের কাছে। বিচার বিভাগের স্বাধীনতা বা বিচার বিভাগের সচিবালয় সংক্রান্ত অধ্যাদেশ বাতিল হয়ে যাচ্ছে। তো এগুলো একটা সিমটম, লক্ষণ যে সরকার যে বলছে আমরা 2 বছরে রিকভার করব, সেই ট্রাস্টটা আমাকে দিচ্ছে না তার এই ডিসিশনগুলো। যদি বলতো যে আমরা এই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে, আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে সরকার দলীয় লোক পদায়ন করছে, যেটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে করার কথা দরকার ছিল। তো এই যে লক্ষণগুলো, এটা আমাকে ওই ট্রাস্টটা দিচ্ছে না যে সরকার পারবে। সরকারকে 2 বছর দিতে আমার কোনো আপত্তি নেই, 2 বছর যদি লাগে, দরকার হলে লাগবে। আর যেটা বলছিলেন মেগা প্রজেক্টের কথা, দেখেন মেগা প্রজেক্ট করবার মতো ফিজিক্যাল স্পেস আমাদের এই মুহূর্তে নাই। মেগা প্রজেক্টগুলো পলিটিক্যালি খুব লুক্রেটিভ, আমি ভিজিবল ডেভেলপমেন্ট দেখাতে পারি, মানুষ খুশি হয়, ও আরেকটা পদ্মা সেতু হচ্ছে। কিন্তু মেগা প্রজেক্ট মানে হচ্ছে ওই যে আবার মেগা কারাপশনের একটা অপরচুনিটি, এই জন্য পলিটিক্যাল পার্টিগুলো একটা আগ্রহ থাকে। কিন্তু আমাদের এখন দেখতে পাচ্ছি আমাদের আসলে ফিজিক্যাল স্পেসটা আছে কি না। আমাদের ট্যাক্স টু জিডিপি রেশিও অনেক কম, আমাদের রেভিনিউ কালেকশন কম। আমার যদি এখন একটা মেগা প্রজেক্ট করতে হয় তাহলে আমাকে লোন নিতে হবে। যদি আমি ইন্টারনাল সোর্স থেকে লোন নিই তাহলে ইনভেস্টররা লোন পাবে না, এখানে প্রাইভেট ইনভেস্টমেন্ট ক্রাউডিং আউট হয়ে আমার গ্রোথ কমে যাবে, আনএমপ্লয়মেন্ট বাড়তে পারে। আর যদি আমি
এই ফরেন সোর্স থেকে লোন নিই, আমাদের অলরেডি ফরেন লোন অনেক হাই, আমরা লোন পে করছি, সুদেই পে করছি 12 থেকে 15% বাজেটের, এই বিশাল নাম্বার, রাশেদ ভাইও বললেন সেটা। তো এইটার জন্য আমি মনে করি না আমাদের এখন এই ফিসক্যাল স্পেসটা আছে যে কোনো মেগা প্রজেক্ট নেব। আরেকটা জিনিস কি, মেগা প্রজেক্ট এখন মেগা প্রজেক্টে না, যাচ্ছে, এটা আমার দরকার কি, আমি যখন একটা এখন মেগা প্রজেক্ট বকেয়া নিব, পরিশোধ নাকি উন্নয়নমূলক কর্মকাণ্ড, না, এই এই যে দুটির মধ্যে যদি বেছে নেওয়া আমার- হয় না, তাহলে কোনটি আমার- সরকারের না, কোন দিকে যাওয়া উচিত? আমি এটার সাথে একমত যে আমার উন্নয়ন কার্যক্রম করতে হবে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার ফিজিবিলিটি টেস্ট করতে হবে যে এই প্রজেক্ট আমার দরকার আছে কিনা। দেখেন হাসিনা একটা টানেল করলো, কর্ণফুলী টানেল, এখন দেখা যাচ্ছে এই টানেলটা কেউ তেমন একটা ব্যবহার করছে না, এটা একটা লস প্রজেক্ট হলো, ইভেন এটার যে রেভিনিউ আসছে এটা দিয়ে মেইনটেনেন্স কস্টে হচ্ছে না, থাকতো এটা থেকে প্রফিট আসবে। তো আমি যদি এখন একটা এরকম এবং মেগা পদ্মা প্রজেক্ট নিলাম, ব্যারেজেও ভিন্ন ভিন্ন মত আসছে। রাইট, তো আমার তাহলে এটা নিয়ে আগে এনাফ ফিজিবিলিটি টেস্ট করতে হবে যে এটা থেকে আদৌ এটা আমার দরকার আছে কিনা, এবং এটা করতে গিয়ে আমার যে অপরচুনিটি কস্ট, আমি যে আরও কিছু করতে পারবো না, ধরেন আমার হেলথ এডুকেশনে ইনভেস্ট করতে হবে, আমি যদি একটা মেগা প্রজেক্ট নিই তাহলে ডেফিনেটলি এগুলো কিছুটা ক্ষতিগ্রস্ত হবে, সোশ্যাল প্রোটেকশন, হেলথ, এডুকেশন। তো আমার যে অপরচুনিটি কস্ট, এই অপরচুনিটি কস্টটা ওটা কম্পেনসেট করবে কিনা, এই ফিজিবিলিটি টেস্টটা করতে হবে। আদারওয়াইজ আমি মনে করি না সরকারের উচিত কোনো ধরনের মেগা প্রজেক্টে এই মুহূর্তে যাওয়া, যেহেতু আমাদের ফিসক্যাল স্পেসটা খুবই ছোট এই মুহূর্তে। জি, ধন্যবাদ। ফরিদুল হক, আপনার কাছে আসতে চাই যে এই যে সংকট, এটি কাটাতে আসলে দ্রুত কোনো সমাধান রয়েছে নাকি আসলে 2 বছরের মতো সময় আমাদের সরকারকে দিতে হবে, আর অথবা তার চেয়ে বেশি যদি দিতে হয়? সেক্ষেত্রে একই কথা আপনার কাছেও আসছে যে এই বকেয়া পরিশোধ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং সামনে বাজেট সব মিলে আমাদের এখন অর্থনৈতিক পরিস্থিতি কি? জি, ধন্যবাদ। সময় 2 বছর লাগুক কিংবা 3 বছর লাগুক সেটা বড় বিষয় না, বড় বিষয়টা হচ্ছে যে আস্থা আমরা তৈরি করতে পারছি কিনা, কিংবা আমরা সরকারের উপর আস্থা রাখতে পারছি কিনা। ইতিমধ্যে সরকার যে ধরনের উদ্যোগ নিয়েছে এগুলোতে আস্থার যথেষ্ট ঝাঁকুনি খেয়েছে আস্থার মধ্যে, আমি এটা বলবো। যেমন ধরেন অলরেডি শিবির ভাই বললেন যে ব্যাংক রেজুলেশন অ্যাক্টের ব্যাপারে যেটা, কিংবা ধরেন অর্থনীতি মানে মেগা প্রজেক্ট না করার কথা বলার পরেও পদ্মা ব্যারেজের হঠাৎ করেই একদিনের মধ্যে দেখলাম পদ্মা ব্যারেজের একনেকে পাশ হয়ে গেছে 35,000 কোটি টাকা। টাকাটার বিষয়টা একটা আছে, কিন্তু এখানে একটা অন্যতম গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস আছে, যেটা হচ্ছে যে পদ্মা ব্যারেজ নিয়ে আমাদের কাছে কোনো সমীক্ষা রিপোর্ট পাবলিকলি নাই। আমি পলিটিক্সের সাথে যুক্ত মানুষ, রাজনীতি করি যেহেতু, সেহেতু আমি নিজেকে একজন সচেতন মানুষ হিসেবে দাবি করি, আমি এখনও খুঁজে পাইনি এটা। এবং আমি যতদূর জানি এটা আওয়ামী লীগের নেওয়া একটা প্রজেক্ট, এটা ইন্ডিয়ার সাথে যৌথভাবে করার তাদের পরিকল্পনা ছিল, শেষ মুহূর্তে তারা করতে পারেনি, এবং ইন্ডিয়ার এটাতে একমত আছে। সো পানির সাথে ইন্ডিয়ার আমাদের একটা ঐতিহাসিক আছে। আজকে 16ই মে ফারাক্কা দিবস, আমরা এই ঘটনাগুলো জানি। এবং তারপরও ধরেন যদি ইন্ডিয়ান ইস্যুকে আমি বাদও দিই, বাংলাদেশের ভেতরে যেটা যে পাংশা পয়েন্টে পদ্মা ব্যারেজ হবে, আগে বোধহয় 140 কিলোমিটার রাজশাহী থেকে এইখানে। তো এই ফারাক্কার ক্ষেত্রে আমরা যে অভিজ্ঞতা দেখছি যে 20 ফুটের মতো পলি বেড়ে গেছিল ফারাক্কার ওই পারে, একদম বিহারের পাটনা পর্যন্ত এটার প্রভাব পড়ছে, 2 দিকে নদী ভাঙন হয়েছে। সেগুলোর ব্যাপারে কি সমাধান নেওয়া হবে এটা আমরা জানি না। এবং যেখান থেকে ব্যারেজ হবে এরপর থেকে যে পদ্মা যেখানে গিয়ে মোহনায় মিলতেছে চাঁদপুরে, এইখানে প্রায় 180 কিলোমিটার। তো এই জায়গাতে নদী শুকনোর সময় পানি কমে যাবে, তো পানি কমে যাওয়ার পরে ওই দিক থেকে স্যালাইন ওয়াটার ঢোকার চান্স আছে। এখানে মাছের প্রজনন, ইলিশের প্রজনন, এবং ওই অংশের উপরে যেই জেলা কিংবা এরিয়াগুলো ডিপেন্ডেন্ট, তাদের প্রাণ প্রতিবেশের কি অবস্থা হবে সেইগুলো নিয়ে আমরা কোনো সমীক্ষা রিপোর্ট পাইনি, কিন্তু 35,000 কোটি টাকা প্রকল্প চলে এসছে। আমরা ইতিমধ্যে জানি যে না, মানে অর্থমন্ত্রী আজকে বলছেন যে 2 বছর লাগবে ঠিক হতে। তো এখানে একটা বড় প্রশ্ন দাঁড়াইছে, আমি অর্থনীতির লোক না, অর্থনীতি অত ভালো বুঝিও না, কিন্তু যখন বিএনপির ইশতেহারে বলা হয়েছিল যে 2034 সালে 1 ট্রিলিয়ন ইকোনমি করবে, 2042 সালে 2 ট্রিলিয়ন অথবা এরকম কিছু একটা করবে, আমরা অনেকের সাথে কথা বলছিলাম, বেশিরভাগ মানুষ বলছে যে এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। পৃথিবীতে এত জাম্প, মানে আমাদের ইকোনমি যেখানে আছে এটাকে ওই জায়গায় নিতে গেলে যেই রেটে জাম্প করতে হবে, এরকম জাম্পের রেকর্ড পৃথিবীতে এর আগে একটাও নাই। তো বাংলাদেশে এমন কি জাদুর কাঠি পাবে যে পাওয়ার পরেই এরকম জাম্প করবে? সেখানে আবার এবার আপনি খেয়াল করেন 2026 থেকে 2034 আপনি 1 ট্রিলিয়ন করবেন বলছিলেন, তখন সময় ছিল 8 বছর। এখন যদি ঠিক করতে আপনার 2 বছর লাগে, তাহলে সময় কমে আসতেছে 6 বছর। তাহলে আপনি ইশতেহারে 1 ট্রিলিয়নের কথা কেন লিখলেন? লেখা দরকার ছিল না। তার মানে হচ্ছে ইশতেহারকে আপনি মিন করেন না, জাস্ট লেখার জন্য লিখছেন। এই ব্যাপারটা আছে। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনার ধরেন লোনের যে ব্যাপারটা, লোন তো 78% লোন হচ্ছে গিয়ে পুরো আমাদের স্বাধীনতার পরে যত লোন আমরা করেছি এর ভিতরে 78% লোন শেখ হাসিনা আগের রেজিমে করেছে।
এখন উনি ধরেন মনে করেন যে এই একটা আমার কাছে মনে হলো, আমার ধারণা উনি ওই টোনে বলেন নাই যে আওয়ামী লীগ এবং অন্তর্বর্তী সরকার যেটা রেখে গেছে, একই টোনে যখন বলা হয় তখন আওয়ামী লীগটা নর্মালাইজ করা হয় এবং অন্তর্বর্তী সরকারকে কিছুটা ক্রিমিনালাইজ করা হয়, এরকম মনে হয় আর কি। কিন্তু আপনি খেয়াল করেন এই যে এই 103 থেকে 113 যে হচ্ছে ফরেন লোন, যেটা অন্তর্বর্তী আমলে, এবার তো IMF এর লোন ছিল, IMF এর ওই লোনগুলো তো নিতে হতো, কারণ ওইগুলো হচ্ছে শিডিউল ছিল, ওগুলো আপনাকে নিতেই হতো। আরেকটা ব্যাপার হচ্ছে যে ব্যাংকগুলো, অনেকগুলো ব্যাংক পড়ে গেছিল, এই ব্যাংকগুলোকে লিকুইডিটি দিতে হয়েছে, নাহলে ওইগুলো টিকতো না, ওইখানেও লোন নিতে হয়েছে। তো এটা একটা পরিস্থিতির কারণ ছিল। ওই পরিস্থিতির পরে একটা সেটেল ডাউন পরিস্থিতি হওয়ার পরে এখনকার পরিস্থিতিতে একরকম না। আরটা যেই প্রথমে আপনি যে প্রশ্নটা করেছেন যে 40,000 কোটি টাকা মানে জ্বালানি খাতে ভর্তুকি কিংবা ব্যয় করতে হয়েছে, তো এটা তো মানে পরিষ্কারভাবে বোঝা গেছে যে দাম ধরে রেখে সিন্ডিকেট তৈরি হওয়ার সুযোগ করে দিয়ে, লম্বা লাইন পেট্রোল পাম্পগুলোর সামনে দিয়ে তেলকে সিন্ডিকেট করা এবং পাচার করার সুযোগ করে দেওয়া হয়েছে। কেন? কারণ আপনি খেয়াল করবেন এই জ্বালানিটাও আপনার কোনো দেশি পণ্য নয়, এটা একটা আন্তর্জাতিক পণ্য। এটা আন্তর্জাতিক বাজার অনুযায়ী এই পণ্যটাকে আপনার ডিস্ট্রিবিউট করতে হয়। আপনার বর্ডারের এই পারে যদি আপনার তেলের দাম থাকে 100 টাকা আর বর্ডারের ওই পারে যদি থাকে তেলের দাম 120 টাকা, আপনি কোনোদিন পাচার রোধ করতে পারবেন না, কোনোভাবেই সম্ভব না, এটা হবেই। তাহলে আপনাকে সমন্বয় সবসময় হচ্ছে গিয়ে আন্তর্জাতিক বাজার অনুযায়ী করতে হবে। তাহলে আপনি এইটা ধরে রাখতে যে এই টাকাটা খরচ করলেন এবং পাচার হওয়ার সুযোগ করে দিলেন, সিন্ডিকেট আলাদেরকে হাজার হাজার কোটি টাকা কামানোর সুযোগ করে দিলেন, সেটার দায়টা কেন নিচ্ছেন না? সেটার দায়টাও নেন, সেই দায় তো আপনারা নেন নাই, বরঞ্চ মানুষকে প্রচণ্ড রকম কষ্ট দিয়েছেন এবং বারবার বলেছেন যে একদিকে লম্বা লাইন ছিল হচ্ছে গিয়ে পেট্রোল পাম্পের সামনে, আরেকদিকে বলছেন যে জ্বালানির কোনো সংকট নেই। বুঝতে পেরেছি, ধন্যবাদ ফরিদুল হক। রাশেদ খান, আবার আসবো আপনার কাছে। এই যে অভিযোগটি করলেন ফরিদুল হক যে সরকারের বিপক্ষে লম্বা লাইন এবং জ্বালানির সংকট, তারপর সিন্ডিকেট করে দাম বাড়ানো, সবকিছু মিলিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাহলে 40,000 কোটি টাকার যে ব্যয়, সেটিকে আসলে সরকারেরও কিছুটা দায় আছে এখানে? দেখেন, ফরিদুল হক ভাই যেটি বোঝাতে চাইলেন, আমি জানি না আসলে আমি সঠিক বুঝতে পেরেছি কিনা, যে দাম কেন আগে বাড়ানো হলো না। ভারতে যেহেতু দাম বেশি, প্রতিবেশী অন্যান্য রাষ্ট্রের দাম বেশি, বাংলাদেশে কেন এটা আগে বাড়ানো হলো না? যেহেতু বাড়াচ্ছে না, তো সেক্ষেত্রে পাচার হওয়ার সম্ভাবনা আছে। বিএনপি সরকার চেষ্টা করেছে যে এইটা নিয়ন্ত্রণ করা যায় কি না, কিন্তু আমাদের অপোজিশনের কাছ থেকে ন্যূনতম সহযোগিতা পায়নি। দেখবেন যে আমি লক্ষ্য করেছি যে তাদের নেতৃবৃন্দ বাংলাদেশে যে জ্বালানি সংকট আছে এইটা তারা তুলে ধরছিল না, জাতীয় সংসদেও কথা বলছিল না। একটা পর্যায়ে শেষের দিকে তারা একটা প্রস্তাব দেয় যে আসেন আমরা সবাই একসাথে কাজ করি। এরপরে বিএনপি সরকার সেই প্রস্তাবে সম্মত হয়েছে। কথাই বলেছে জ্বালানির সংকট নেই, এমনটাই তো আমরা বার্তা পেয়েছি। দেখেন, বিএনপি সরকারের পক্ষ থেকে আমাদের জ্বালানি মন্ত্রী সঠিক কথাই বলছিলেন, আসলেই সংকট ছিল না, কিন্তু প্যানিক বাইং ছিল এবং একটা গোষ্ঠী তারা কিন্তু চক্রান্ত করছিল দেশকে কিভাবে আসলে বাধাগ্রস্ত করা যায়। দেশের অগ্রযাত্রা, নির্বাচনের পরপর একটি সরকার এসেছে, সেই সরকারকে ব্যর্থ করা। আজকে আমি আসতে আসতে জামাতের আমিরের একটি বক্তব্য শুনছিলাম, তিনি বলছিলেন যে আমরা দুই দল যে সময় এক হয়ে গিয়েছি তখন চক্রান্তকারীরা তারা বুঝেছে আর চক্রান্ত করে সফল হওয়া যাবে না। তার মানে কি, বিএনপি যে কথা বলছিল সেই একই কথা। আপনি ইচ্ছাকৃতভাবে বিএনপি সরকারকে ক্ষতিগ্রস্ত করার জন্য আপনি গাড়ি নিয়ে লাইন দিচ্ছিলেন, এছাড়া ওই যে পাচার থেকে শুরু করে অন্যান্য সংকট, মানে জামাত বিরোধী দল লাইন দিচ্ছিল যেন সরকারের। না, আমি বিরোধী দলের কথা বলি না, আচ্ছা, জামাতের আমিরের কথা বললাম, যে একটা চক্রান্তকারী গোষ্ঠী, দেশবিরোধী চক্র, তারা এই ধরনের চক্রান্ত করছিল। বললেন এই জন্য না, আমি আপনার কাছে জানতে চাচ্ছি কারা কাজটা করছে। সেটা আমাদের পতিত স্বৈরাচার আওয়ামী লীগের দর্শকরা এটা হতে পারে, আরও তো অনেক গোষ্ঠী আছে যারা চায় না যে কোনো একটি আপনার সরকার ক্ষমতায় আসলে সেই সরকার স্টেবল করুক। তো এটা জামাতের আমিরের বক্তব্য আমি শুনলাম যে তিনি একটা চক্রান্তকারী গোষ্ঠীকে দোষারোপ করছিলেন এবং বললেন যে সময় আমাদের সরকারি দল বিরোধী দল আমরা এক হয়ে গিয়েছি তখন সেই চক্রান্তকারী দল, তখন তাদের সেই চক্রান্ত আর সফল হয়নি। তার মানে বিএনপি যে কথা বলছিল সঠিক বলছিল যে এইটা আসলে এক ধরনের মানে প্যানিক বাইং বা আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস সৃষ্টি করা হয়েছিল। তো যাই হোক, সেই ক্রাইসিস সমাধান করা গেছে। ফরিদুল হক ভাই যেটি আগে বলেছিলেন যে দাম কেন আগে বাড়াইলো না, সেক্ষেত্রে এই পাচার আমরা রোধ করতে পারতাম। বিএনপি চেষ্টা করেছে কিভাবে এটা নিয়ন্ত্রণ করা যায়, দাম নিয়ন্ত্রণ করা যায়। জি, বিএনপি সেই চেষ্টা করেছে। দেখেন, মেগা প্রজেক্টের কথা ভাই বললেন, তিনি একটা কথা বলেছেন যে 2 বছর লাগবে নাকি আরও কম লাগবে, কিন্তু আরেকটা কথা বলেন নাই যে বেশি লাগবে কিনা।
আস্থার কথা বলেছেন দুজনই 11 দলীয় জোটের নেতৃবৃন্দ। আমি আজকে একা হয়ে গেছি, তারপরে তাদের দুজনের উত্তর একাকেই দিতে হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিলেন, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে গণভোট প্রচারণার জন্য টাকা দিয়েছিলেন। তিনি ঐক্যমত কমিশনের একজন সদস্য, জি। তার প্রতিষ্ঠানকে টাকা দিয়েছিলেন। কতটা সাধু এবং সৎ মানুষ যে তিনি গণভোট প্রচারণার জন্য বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এইভাবে তিনি অনুদান দিয়েছেন। তো যাই হোক, আরো এরকম তদন্ত করলে হয়তো রাশেদ খান, অনেক কিছু বের হয়ে আসবে। আরেকটা প্রসঙ্গ নিয়ে আসি। জি। আপনি একটা ফেসবুক পোস্ট করেছেন আজকে জামাত আমিরের বক্তব্য শুনে মনে হলো আমি গতকাল ঠিকই বলেছিলাম জামাত ইসলামী একটি অমানুষের দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাত ইসলামীকে রাজনীতিতে সুযোগ দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া সঙ্গে রেখে মানুষ করতে চেয়েছিলেন, কিন্তু এরা অমানুষই রয়ে গেছে। জামাতের কোন বক্তব্যে আসলে আপনার কাছে মনে হয়েছে যে এরা অমানুষের দল? আচ্ছা, আপনার কথার উত্তর দেব। আমি জানতাম যে আপনি প্রশ্ন করবেন, আমি একটু শেষ করি। এই যে আপনার মানে মেগা প্রজেক্টের কথা বলছিলেন, আমি কিন্তু আগেই স্পষ্ট করেছি যে সরকার উন্নয়ন করবে, একই সাথে দায় পরিশোধ করবে। ফরিদ ভাই যেটি বললেন যে মনে হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করছে। আচ্ছা, আমি যদি অন্তর্বর্তীকালীন সরকারকে দোষারোপ করেই থাকি, কেন সেটা আসলে ফরিদ ভাই গায়ে পেতে নিচ্ছেন? এর কারণটা হলো, আমি শেষ করি প্লিজ, আপনার সময় উত্তর দিন, আপনার সময় উত্তর দিন, আপনি লিখে রাখেন। আচ্ছা, আপনি উত্তর দিন। দেখেন, আমি কিন্তু বারবার বলি যে অন্তর্বর্তীকালীন সরকার আর এনসিপি কোনো পার্থক্য নাই। এনসিপি সরকারই ছিল অন্তর্বর্তীকালীন সরকার। এখন নাহিদ ইসলাম সংসদে দাঁড়িয়ে বললেন যে সেই 1 থেকে 6 পর্যন্ত বিএনপি সরকারের দুর্নীতির হিসাব আমরা জানতে চাই, এবং ওই সরকারে তো আসলে জামাত ছিল, অর্থাৎ জামাত এবং বিএনপি সরকারের সময়ে দুর্নীতি হয়েছে কিনা সেটার হিসাব জানতে চেয়েছেন। কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমরা দেখেছি থানা থেকে হান্নান মাসুদরা সাদাবাজদেরকে সারিয়ে আনলো, সার্জিস বলল যে আমরা তো ওই সময় এমন সুবিধা পেয়েছি, আমরা সচিবের রুমে উপদেষ্টার বাসভবনে ঢুকে গিয়েছি, কেউ বাধা দেয়নি। তারপরে ডিসি নিয়োগের কেলেঙ্কারি, বন্দর কেলেঙ্কারি, বহু কেলেঙ্কারি দেখেছি। তাহলে নাহিদ ইসলাম গণঅভ্যুত্থানের নেতা হিসেবে কেন বললেন না যে একই সাথে সেই 1 থেকে 6 এবং আওয়ামী লীগের 16 এবং আমাদের 18 মাস, এইটার একটা বিচার বিভাগীয় তদন্ত করেন? তাহলে আমি বুঝেই নিতাম যে আসলে তারা নতুন বন্দোবস্ত চান। আচ্ছা, আপনি যে প্রশ্ন করলেন, দেখেন এই প্রশ্নের উত্তরে বলি। মেজর আক্তার নিশ্চয়ই ছিলেন, এখন তো জামাতের নেতা। ফেস দ্য পিপুলের একটি টকশোতে জুলাই গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে তার সাথে আমি ছিলাম। তিনি সেই সময় আমাকে রাজাকার বলেছিল এবং বলেছিল যে এই আন্দোলন করছে রাজাকারের বাচ্চারা। শেখ হাসিনা যে টনে কথা বললো, মেজর আক্তার একই টনে কথা বললো। সেই মেজর আক্তারকে পরবর্তীতে জামাত বরণ করে নিয়েছে। অর্থাৎ যারা ওই সময় রাজাকার ছিল 71-এর পরে বা দেশবিরোধী চক্র ছিল, তারা যখন আওয়ামী লীগে গিয়েছে তারা মুক্তিযোদ্ধা হয়ে গেছে। ঠিক একইভাবে 24-এ যারা বিতর্কিত ভূমিকা, যারা গণহত্যার দোষর, সেই মেজর আক্তাররা যখন জামাতে যাচ্ছে তারা ফেরেস্তা হয়ে যাচ্ছে। এরকম অসংখ্য উদাহরণ আছে। জামাতে গেলে আপনি ভালো হয়ে যান, আর জামাতে না থাকলে আপনি খারাপ। যেমন এনসিপি এবং জামাত আমরা দেখেছি 18 মাসে তাদের মধ্যে যে ধরনের দা কুমড়ো সম্পর্ক। নাহিদ ইসলাম এনসিপিকে নিয়ে কি বলেছে, নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলেছে, সেগুলো যদি বলতে যাই অসংখ্য সময় লাগবে। কিন্তু দেখেন, সেই এনসিপি এবং জামাত ইসলাম কিন্তু এক হয়েছে। আর আমি যে পোস্টটা দিয়েছি, এই পোস্টটা দেওয়ার কারণটা হলো, দেখেন আজকে জামাতের তিনি বলেছেন যে বিএনপি একটি চাঁদাবাজের দল, পায়ের পাতা থেকে মাথা সবাই চাঁদাবাজ। বিএনপি একটা রাজনৈতিক দল, সেই দলের সবাই চাঁদাবাজ, এটা কোনো কথা হইতে পারে? এটা কি সম্ভব? দেখেন, চাঁদাবাজি বাংলাদেশের একটি সার্বজনীন সমস্যা। যেমনিভাবে হান্নান মাসুদ ওই চাঁদাবাজদেরকে সারিয়ে আনতে গিয়েছিল, আমরা এরকম অসংখ্য চাঁদাবাজ যারা দল করে না তাদেরকে আমরা দেখেছি সেই মোহাম্মদপুরে বিভিন্ন জায়গায়। এখন তিনি একটা দলের সবাইকে চাঁদাবাজ বানিয়ে দিলেন। আমি এই জন্যই বলেছি, এই কারণেই বলেছেন না আমি একটু ব্যাখ্যা করি। আমি এই জন্যই বলেছি যে জামাত ইসলাম কোনো মানুষের দল হতে পারে না। আপনার সাদা দাড়ি, কি সুন্নতি লেবাস, সাদা পাঞ্জাবি, মাথায় টুপি, সেই অবস্থায় আপনি একবার ভাবছেন না যে আপনি সবাইকে চাঁদাবাজ অভিযোগ দিচ্ছেন। এই জন্যই বলেছি যে দেশ স্বাধীনের পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জামাতকে রাজনীতির সুযোগ দিয়েছিল এবং পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি জামাতকে সাথে রেখে মানুষ করতে চেয়েছিল। কিন্তু জামাত মানুষ হয়নি, জামাত এখনো পর্যন্ত সেই অমানুষের দল হিসেবে রয়ে গেছে। এই জন্য একের পর এক তারা কিন্তু ষড়যন্ত্র করছে। যেমনিভাবে দেখবেন সেই 91-তে বিএনপি ক্ষমতায় আসার পরে দেশকে আনস্টেবল করার জন্য 3 বছরের মধ্যে বিএনপিকে এক প্রকার পতনের একটা চক্রান্ত জামাত কিন্তু করেছিল এবং পরবর্তীতে আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে 96-তে
জামাত কিন্তু আন্দোলন করেছে। ঠিক একইভাবে এই গণঅভ্যুত্থানের পরে যখন একটা নির্বাচন হয়েছে, বিএনপি ক্ষমতায় এসেছে, তখন এই অমানুষের দল জামাত আবারও দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে, বিএনপি সরকারকে হুমকি দিচ্ছে 16 দিনে নাকি তারা পতন ঘটাবে। অথচ আমরা দেখেছি যে 16 জি। বছর ওই জামাতের মগবাজার কার্যালয়ে তালা ঝুলছিল, ওই আচ্ছা। তালা খোলার জন্য একজনও যায়নি। এখন আমরা নব্য বিপ্লবী দেখছি, যে বিপ্লবীদেরকে সেই অন্তর্বর্তীকালীন সরকারের আগে মানে হাসিনার সময় আমরা এদের টু শব্দ শুনি নাই। এখন বড় বড় বিপ্লবী কই থেকে আসছে আই ডোন্ট নো, এরা কোথা থেকে আসছে। রাশেদ খান, আবার আসবো আপনার কাছে। ডক্টর শিব্বির আহমেদ, এই যে নব্য বিপ্লবী বলা হচ্ছে জামাতকে, এবং জামাতে ইসলামের আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন যে দেশের রাজনৈতিক দখলদারিত্ব এবং চাঁদাবাজি বন্ধ হয়নি। আপনাদের নাম ছিল জাতীয়তাবাদী দল, বিএনপির কথা বলছে, এখন মানুষ বলে চাঁদাবাজির দল। এগুলো আসলে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা? দুইজনকে হয়তো বলছি যে দুই দলকে লক্ষ্য করে এ ধরনের বক্তব্য শিষ্টাচারের মধ্যে পড়ে কিনা। জামাত 2001 থেকে 2006-এ বিএনপির সাথে জোটে শরিক ছিল, অনেক বছর রাজনৈতিক জোটেও ছিল। বিএনপিকে এখন চাঁদাবাজের দল হয়েছে নাকি আগেও আসলে ছিল, এখন বলার কারণ কি? আচ্ছা, এখানে দেখেন, প্রথমত হচ্ছে যে মানে এই আপনি যখন কোনো একটা ওয়ার্ড ইউজ করবেন, এইটার একটা নির্দিষ্ট ডেফিনেশন থাকবে যে এই ওয়ার্ডটা দিয়ে আসলে কি বোঝায়। ধরেন কেউ বললো যে চাঁদাবাজ বা চাঁদাবাজি, এই কথাটি দিয়ে আমি বুঝি যে মানুষের কাছ থেকে জোর করে টাকা নেওয়া হয়। সিমিলারলি ধরেন যদি বলে যে এই লোকটা অমানুষ, তাহলে এটা একটা ডেফিনেশন থাকা লাগবে অমানুষ বলতে আসলে কি বোঝায়। আমি জানি না রাশেদ ভাই এক্স্যাক্টলি কি বুঝিয়েছেন, এটা ডেফিনেশন থাকা দরকার। যদি ডেফিনেশন না থাকে তাহলে মানুষ অনেক কিছু অনুমান করে নিতে পারে, এবং সেইটা যদি স্পেসিফিক, চাঁদাবাজি একটা স্পেসিফিক বৈশিষ্ট্য, স্পেসিফিক ফিচার কোনো একটা দলের বা কোনো দলের কর্মীদের, এটা যদি কেউ ক্লেম করে যে আপনাদের দলের অনেক মানুষরা চাঁদাবাজি করে এবং আপনাদেরকে চাঁদাবাজের দল বলা হচ্ছে, চাঁদাবাজি নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, এটার একরকম। প্রতিবাদে যদি রাশেদ ভাইও সেই দলকে বলেন যে আপনাদের দলের মানুষরা এই কাজটা করছে স্পেসিফিক একটা, সেটা বলতে পারে। কিন্তু অমানুষটা আমার কাছে মনে হচ্ছে না এটা কোনো পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা ঝগড়ার ল্যাঙ্গুয়েজ, এটা পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজ না। মানে যদি স্পেসিফিক জামাত, ধরেন জামাত না, ধরেন না, ঠিক আছে বলুন, ধরেন উনি বলল যে জামাত খুন করছে, যে নানান জায়গায় জামাত অনেক মানুষের খুন করে ফেলতেছে, তাহলে আপনি বলতে পারেন যে আপনারা খুন করছেন সারা দেশে এরকম, অথবা আপনারা চাঁদাবাজি করছেন, অথবা আপনারা দর্শন করছেন। মানে কোনো একটা অপরাধের সাথে যদি স্পেসিফিক কানেক্ট করে একটা ওয়ার্ড বলে, সেটাকে আমরা পলিটিক্যাল প্রতিবাদ হিসেবে দেখতে পারি। কিন্তু অমানুষ ইটসেলফ মানে কিছু মিনিং ক্যারি করে না। এনিওয়ে, এটা ওনার রাইট আছে বলার, উনি বলতে পারেন, ব্যাখ্যাও দরকার হলে উনি দিবেন, আমি ব্যাখ্যা করব না। আর যেটা বলি যে জামাতকে বিএনপি সাথে রেখে মানুষ করার চেষ্টা করেছে, এগুলো আসলে তো মানে কথা বলতে গেলে হিস্ট্রিক্যাল ব্যাপার টানতে হয়। দেখেন, বিএনপি কিন্তু কোনো কালেই জামাতের সাহায্য ছাড়া ক্ষমতা আসতে পারে নাই। বিএনপি এককভাবে কোনো কালেই পারে নাই। আপনি যদি ধরেন এবার আসে নাই না, এইবারের আগে, মানে এবার তো বিএনপি কোনো কালেই পারে নাই, এবারের কথা বলছে, এবার তো বিএনপি জামাত আলাদা ইলেকশন করেছে, এবারের কথা বাদ দিয়ে বলছে আর কি। জামাত না থাকলে বিএনপি এর আগে ক্ষমতায় আসতে পারতো না, কখনোই জামাতের সহযোগিতা ছাড়া বিএনপি এককভাবে ক্ষমতা আসতে পারে নাই এবারের নির্বাচনের আগ পর্যন্ত, কারণ এবারের নির্বাচনে জামাত বিএনপি সরকার দল বিরোধী দল হয়েছে। আপনি যদি ইভেন হিস্ট্রিক্যালিও দেখেন, মেজর জিয়া যে পাওয়ারে আসছেন, মেজর জিয়াকে যে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে মুক্ত করা হলো, সেখানে যে সিপাহী জনতার স্লোগান হলো, আপনি দেখবেন ওখানে জাসদ ছিল এবং সেনাবাহিনী ছিল, জনতা ছিল। তো ওখানে স্লোগান দিয়েছে নারে তাকবীর আল্লাহু আকবার। জাসদ তো নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দেয় না। সেই স্লোগান কারা দিয়েছিল? জিয়াকে যখন মুক্ত করা হয়েছিল, সেই জনতা কারা ছিল? সেই জনতা ছিল জামাতের লোকজন, সেই জনতা ছিল মুসলিম লীগ, সেই জনতা ছিল ইসলামপন্থী জনতা। সো জিয়াউর রহমানকে পাওয়ারে নিয়ে এসেছে ইসলামপন্থী জনতা, কারণ জিয়াউর রহমান নিজেও একজন ইসলামপন্থী মানুষ ছিলেন। উনি ক্ষমতায় এসে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস সংযুক্ত করেছেন সংবিধানে, এবং আরও নানান সংস্কার করেছেন। 91-তে আসেন, 91-তে বিএনপি 140 আসন পেয়েছিল, ক্ষমতায় আসতে পারে নাই। জামাত ইসলামী 18 সিট নিঃশর্তভাবে দিয়ে জামাত বিএনপিকে ক্ষমতায় এনেছে। তো জামাতের সহযোগিতাতেই বিএনপি এসেছে, এবং জামাত নিঃশর্তভাবে দিয়েছে। যেমন মনে করেন গণ অধিকার পরিষদ একটা এমপি, তারপরেও একটা মন্ত্রণালয় নিয়েছে, কিন্তু জামাত তখন 18টা আসন দিয়ে একটা মন্ত্রণালয় বিএনপির কাছ থেকে নেয়নি, নিঃশর্তভাবে দিয়েছে যে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে আমরা সমর্থন দিলাম। জামাত সবসময় দলের ঊর্ধ্বে দেশের স্বার্থকে প্রায়োরিটি দিয়েছে। আবার 2001-এ আসেন, জামাত সহ জোট করে কিন্তু বিএনপি পাওয়ারে এসেছে। তখন চাঁদাবাজি, আমি যে প্রশ্নটা করছিলাম, তখন চাঁদাবাজ মনে হয়নি, এখন কেন চাঁদাবাজ মনে হয় না বা না হওয়া না, বিএনপি চাঁদাবাজি 2001 থেকে 2006 সময় বিএনপি চাঁদাবাজি করেছে, চাঁদাবাজি হয়েছে, এগুলো নিয়ে প্রতিবেদন হয়েছে। কিন্তু জামাত সরকারে তখন 2 জন মন্ত্রী মাত্র ছিল, সরকারে 50 জন
জন মন্ত্রীর মধ্যে 2 জন মন্ত্রী মানে 25 ভাগের 1 ভাগ না সরি এনিওয়ে মানে খুবই ক্ষুদ্র একটা অংশ। তো সরকারের মধ্যে খুবই ক্ষুদ্র একটা অংশ, এবং তারা যে 2টা মন্ত্রণালয় চালিয়েছে সেটা তাদের শত্রুরাও স্বীকার করেছে, তাদের শত্রুরাও স্বীকার করেছে যে 2টা মন্ত্রণালয়ে কোনো ধরনের ঘুষ দুর্নীতি চাঁদাবাজি হয় নাই, তারা কেউ প্রুফ করতে পারে নাই। তার মানে হচ্ছে তারা তাদের যে দায়িত্বের জায়গা ছিল সেটা সততার সাথে পালন করেছে এবং জাতির সামনে প্রুফ করেছে। এখন বিএনপি যেটা করেছে সেটা বিএনপির দায়, সেটা যদি কেউ তদন্ত করতে চায় করতে পারে। যেহেতু জামাত তখন বিএনপির সাথে জোটে ছিল, বিএনপিকে তো পাবলিকলি সে শেমিং করবে না, সে ইন্টারনালি বলেছে নানান ব্যাপারে, যেমন তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে যে বিচারপতিদের বয়স বাড়ানো নিয়ে জামাত ইন্টারনালি বলেছে বলে আমি জানি, শুনেছি জামাত নেতাদের কাছে। তো এগুলো বলেছে বিএনপি। এখন এসে যে চাঁদাবাজি করতেছে 25-এর পরে 24শে জুলাইয়ের পরে, এইটা আনএক্সপেক্টেড। কারণ হচ্ছে 24শে জুলাইয়ের মানুষের মধ্যে যে একটা গণ আকাঙ্ক্ষা ছিল যে আমরা চাঁদাবাজি মুক্ত একটা বাজার পাবো, দেশ পাবো, এবং 5ই আগস্টের পরে চাঁদাবাজি বন্ধ হয়েছিল কয়েকদিন সাময়িকভাবে, মানুষ কিন্তু আনন্দ উল্লাস করতেছিল, বাজারে সবজির দাম কমে গেছে, ট্রাক ড্রাইভার বলছে চাঁদা দিতে হয় না কোথাও, সেটা আবার ফিরে এসেছে বিএনপির হাত ধরে, যেটা জুলাই পরবর্তী বাংলাদেশে খুবই আনএক্সপেক্টেড। এইটা আমি মনে করি সরকারের আর স্ট্রিক্টলি বন্ধ করা উচিত। তারেক রহমান এটা স্বীকার করেছেন যে আমরা আছে আমাদের দলের মধ্যে এরকম লোকজনরা আছে, কিন্তু বন্ধ করতে আমি একটু সময় নিতে হবে, হয়তো এনিওয়ে উনি মনে করছেন যে ইমিডিয়েটলি বন্ধ করতে পারবেন না বা কিছুদিন পারমিট করতে হবে। তা আমি মনে করি সরকার এগুলো বন্ধ করার ব্যাপারে উদ্যোগ নেবে, কারণ এটা বিএনপির জন্য কলঙ্কজনক আর দেশের জন্য ক্ষতিকর। এটার একটা কারণ হচ্ছে যে বিএনপির আসলে যে পলিটিক্যাল ইকোনমিটা কিভাবে দাঁড়াবে, রাজনৈতিক দলের অর্থায়নটা কিভাবে হবে, এটা আসলে কোনো মডেল নাই। এ কারণে তাদেরকে চাঁদাবাজির উপর নির্ভরশীল হতে, কারণ কর্মীদেরকে তো পালতে হবে। তো কর্মীদের না পারলে তো দল হবে না, মিছিল হবে না, মিটিং হবে না। এটা একটা ক্রাইসিস আসলে পলিটিক্যাল পার্টি। বিএনপিকে জামাত চাঁদাবাজের দল বলছে ঠিকই, কিন্তু মানুষ তো সংখ্যাগরিষ্ঠ আসলে তাদেরকেই আসলে ভোট দিয়ে নিয়ে এসেছে। তার মানে মানুষ বলে না আসলে জামাত, না মানুষ ভোট দিয়েছে বলে তো তারা ক্ষমতায় এসেছে। মানুষের ভোট দিয়েছে সেটা তো ফাংশন করছে, মানুষ ভোট দিয়েছে এবং তারা ক্ষমতায় এসেছে। সেটার সাথে তো এখন যে ক্ষমতায় এসে তারা চাঁদাবাজি করবে এটা তো মানুষ ম্যান্ডেট দেয় নাই। মানে নিশ্চয়ই বিএনপির ইশতেহারের মধ্যে এটা লেখা ছিল না আমাদেরকে ক্ষমতায় দিলে আমরা চাঁদাবাজি করব। চাঁদাবাজি করা এটা জনগণের সাথে এক ধরনের, এটাও এক ধরনের জনগণের সাথে কমিটমেন্ট ভঙ্গ করা, কারণ তারা তো একটা শান্তিপূর্ণ দেশ উপহার দিবে বলেই কমিটমেন্ট দিচ্ছে। তাই এসে যে জনগণের উপরে আবার শাস্তি আরোপ করতেছে, দেখেন হকারগুলোকে উচ্ছেদ করলো, মানুষ একটা আনন্দ করলো যে ওকে ফাইন এবার আমরা হাঁটতে পারবো, একটা সাহসী সিদ্ধান্ত নিল। তারপর 2 দিন পরে দেখা গেল আসলে নতুন একটা চাঁদাবাজির বন্দোবস্ত করার জন্যই আগের লোকদেরকে উঠাই দেওয়া হয়েছে। তো এগুলো যদি করে তাহলে তার মানুষটা চাঁদাবাজি করার জন্য ভোট দেয় নাই। জি, ডক্টর শিবির আহমেদ, ধন্যবাদ আপনাকে। আবার আসবো ফরিদুল হক। জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন যে শেখ হাসিনা ভারত থেকে উকি ঝুঁকি মারছেন, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় মিছিল নামাচ্ছে। আমরা সরকারকে হুঁশিয়ার করতে চাই যে যদি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারেন তাহলে প্রথম গুলি চালাবেন তারেক রহমানের উপর। শেখ হাসিনা যদি বাংলাদেশে আবারও আসার কোনো পরিকল্পনা রাখেন এবং আওয়ামী লীগ যদি আবারও চলে আসে, তাহলে শেখ হাসিনা ওকে বলে ফাঁক ফোকরটা দিচ্ছে কারা, তাকে সুযোগ করে দিচ্ছে কারা? না, এটা তো একটা সরকার ক্ষমতায় আছে, তাদের নাকের ডগা দিয়ে আওয়ামী লীগের লোকদের আস্ফালন আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি। তারা রাস্তায় মিছিল করতেছে, জানাজায় গিয়ে জয় বাংলা স্লোগান দিচ্ছে, এবং তাদের একদম টপ থেকে বটম এমন কোনো ব্যক্তির মধ্যে এখন পর্যন্ত কোনো রকম কোনো অনুশোচনা দেখা যায়নি। এরপরেও তাদেরকে কারা জায়গা করে দিতে পারে? যারা সরকার আছে নিশ্চয়ই তারা, এছাড়া তারা কীভাবে সুযোগ পাচ্ছে? এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের যে বিশাল সাইজের পলিটিক্যাল ইকোনমি, যে লুটপাট করা যে সম্পত্তি যেগুলো বাংলাদেশে ছিল, সেগুলো কাদের নিয়ন্ত্রণে আছে, সেই প্রশ্নগুলো দেখলে আমরা বুঝতে পারবো যে এটা কী ঘটতে যাচ্ছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে মানে এটা তো মানে কি বলে আউট অফ নো হায়ার ঘটে না। কারণ আমরা দেখছি যে নির্বাচনের সময় জয় বাংলা স্লোগান বলে বিএনপির প্রার্থীকে পাশে বসিয়ে রেখে ধানের শীষে ভোট চাওয়া হয়েছে। বিএনপির প্রার্থী পাশে বসে আছে, আওয়ামী লীগের নেতা জয় বাংলা স্লোগান বলে ভোট চাচ্ছে। নির্বাচনের পরের দিন বিএনপির উপজেলার নেতা তার নেতৃত্বে আওয়ামী লীগের অফিস খুলে দিচ্ছে। তাহলে এগুলো তো পরিষ্কার, এগুলো পরিষ্কারভাবে বোঝা যায় এই বিষয়গুলো। আর ইন্টারেস্টিং কথা উনি বলছেন, এটা উনি মাঝে মাঝেই বলেন যে গত সরকার নাকি এনসিপির সরকার। ইন্টারেস্টিং ঘটনা হচ্ছে তাহলে এইটাও এনসিপির সরকার। আচ্ছা, কারণ গত সরকারের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যদি বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হইতে পারে, এবং ধরেন অ্যাটর্নি জেনারেল যদি আইনমন্ত্রী হইতে পারে, তাহলে তো এটাও এনসিপির সরকার। ওই অর্থে ধরতে গেলে তো এটাও এনসিপির সরকার। এবং হোয়ারেজ ওনাদের একজন মন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন যে গণ অভ্যুত্থানের ট্রফি প্রফেসর ইউনুস লন্ডনে গিয়ে তারেক রহমানকে দিয়ে এসেছেন, বলেছেন এটা।
এরপরেও এটা এনসিপির সরকার, তাহলে এটাও আসলে এনসিপির সরকার। এখন ধরেন এই সরকারের যত দায় দায়িত্ব আছে এটাও এনসিপির ঘাড়ে দিয়ে দেন, কারণ আমরা দেখছি যে গত 1.5 বছর ধরে বাংলাদেশে যা কিছু ঘটে সব দোষ এনসিপির। হ্যাঁ, তো এই সরকারের যত দায় দায়িত্ব সব এনসিপির দিয়ে দেন, আর যত পিআর আছে সব পিআর হচ্ছে তারেক রহমানকে দেন, আর যত ক্রেডিট আছে সব সালাউদ্দিন আহমেদকে দেন, তাহলে তো হয়ে গেল, সবাই সুখে শান্তিতে থাকলো। হ্যাঁ, এবং যত পলিটিক্যাল ইকোনমি আওয়ামী লীগের লুট করা পলিটিক্যাল ইকোনমি আছে এটা সবাই ভাগ বটরা করে খান, এটাই তো। এছাড়া ধরেন এর বাইরে আর নতুন তো আমরা কিছু পাইনি, নতুন কোনো কিছু তো হয়নি এখানে। ব্যাংক রেজুলেশন পাশ করে পুরনো মালিকদেরকে ফেরত আনার ব্যবস্থা করা হয়েছে, সংস্কার করার জন্য যত উদ্যোগ নেওয়া হয়েছিল সব বন্ধ করে দেওয়া হয়েছে, সংবিধান সংস্কারের প্রশ্নকে একদম গলা টিপে হত্যা করা হয়েছে, একদম আইয়ুব খানের মতো করে, ইয়াহিয়া খানের মতো করে। এটা আপনি খেয়াল করে দেখেন, ইয়াহিয়া খানের এলএফের অধীনে 70-এর যে নির্বাচন হয় ওটা কিন্তু একটা সংবিধান সভার নির্বাচন ছিল, একই সাথে দুইটা নির্বাচন, এই নির্বাচন এবং ওই নির্বাচনের মধ্যে মিল আছে। ওই নির্বাচনের প্রতিনিধিরাও একই সাথে এই কি বলে যে জাতীয় পরিষদ এবং হচ্ছে যে পরিষদ হবেন, মানে তারা সংবিধান সভাও থাকবেন, পাশাপাশি তারা আইনসভা হিসেবেও কাজ করবেন। এইভাবে কিন্তু ওই নির্বাচনটা ছিল। এবং ওই নির্বাচনে যখন সংবিধান সভা বসার কথা, তখন হঠাৎ করে একদিন রেডিওতে ডিক্লেয়ার করে বলে দিল যে এই সংবিধান সভা বসতে পারবে না। তো আমাদের এখানে তো ব্যাপারটা তাই, যে নির্বাচনের দিন তো নয়ই, যেদিন শপথ গ্রহণ হচ্ছে সেদিন সকালবেলা আমরা কেউ জানি না যে ওনারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নেবেন না, কিন্তু ঠিক শপথ গ্রহণের সময় ওনারা বললেন সংবিধান সংস্কার পরিষদে ওনারা শপথ নেবেন না, কারণ ওনারা নাকি অলরেডি এমপি হিসেবে শপথ নিয়ে নিয়েছেন। কিন্তু ভোট চাওয়ার সময় ওনারা দুইটাই চেয়েছেন, ভোট দুইটাই নিয়েছেন, ম্যান্ডেটও দুইটা নিয়েছেন। মজার বিষয় হচ্ছে যদি ওনারা 199 আসন পেত তাহলে সুর করে গিয়ে শপথ নিত। এই যে প্রতারণা, এই প্রতারণা দিয়ে যে শুরু হলো, এত রক্তর পরে, এত কষ্টের পরে, এত জুলুমের পরে এই প্রতারণা দিয়ে যে যাত্রাটা শুরু হলো, এই প্রতারণার মধ্য দিয়ে এবং জনগণকে আপনি যে ওয়াদা করলেন, এই ওয়াদা যে বরখেলাফ করলেন, এটার মধ্য দিয়ে আসলে ভালো কিছু আসবে না, এটা আমরা কোনোভাবেই আর আস্থা রাখতে পারি না। জি, ধন্যবাদ। রাশিদ খান, আপনার কাছে আসতে চাই, এই প্রসঙ্গে আপনার মতামত জানতে চাই। আচ্ছা, তাদের দুজনের উত্তর দিতে একটু সময় লাগবে, যেহেতু দুজন মানে এক পক্ষের, আমি আসলে আরেক পক্ষের, তো একটু সময় দিবেন। আমাদের ভাই বললেন যে জামাতের সহযোগিতা ছাড়া বিএনপি কখনোই ক্ষমতায় আসতে পারেনি। আপনি যদি সেই 91 নির্বাচনটা বিশ্লেষণ করেন, সে সময় আওয়ামী লীগ পেয়েছিল 88টি, জামাত 18টি এবং আপনার জাপা পায় 35টি, স্বতন্ত্র এবং অন্যান্য 19টি, সব থেকে বেশি আসন 140টি পায় বিএনপি। দেখেন এই যে আপনার জাপার সাথে কি আওয়ামী লীগ জোট করতে পারতো? আবার এই জাপা এবং জামাত মিলে কি আওয়ামী লীগের সাথে জোট করে ক্ষমতা আসতে পারতো? কোনো ইকুয়েশনই ওই সময় বিএনপির বাইরে কেউ ক্ষমতা আসতে পারে না, আপনি যত ইকুয়েশন করেন। সুতরাং এই কথা বাদ দেন, বরং আপনি ওই সময় বিএনপির সাথে যাওয়ার কারণে আপনি মন্ত্রিত্ব নেননি, কিন্তু আপনি সরকারে ছিলেন, সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়েছেন। আপনি দেখবেন যে সময় সেই 2001 এবং 6-এর আলাপটা আসে, বা আপনার 91 থেকে 96 পর্যন্ত এই আলাপটা আসে, এই সময় তো জামাত ইসলাম বিএনপি সরকারের কাছ থেকে ব্যাপকভাবে সুযোগ সুবিধা নিয়ে এই যে ইসলামী ব্যাংক বলেন, এই যে ইবনে সিনা বলেন, যত আর্থিক প্রতিষ্ঠান তাদের আছে সবগুলো কিন্তু ওই সময় বিএনপির সময় তারা গড়ে তুলেছে। এই কৃতজ্ঞতা তাদের নাই। আজকে যে জামাত ইসলাম বাংলাদেশের সবথেকে ধনী দল, এটা তো বিএনপির সাথে থাকার কারণে তারা এই সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু এই স্বীকার তারা করবে না। এই জন্যই বলছি যে বাংলাদেশে যদি অকৃতজ্ঞদের দল থাকে সেটা হলো জামাত ইসলাম, এবং এইটা অমানুষদের দল বললেও ভুল হবে না, যে কথা আমি বলেছি। তখন তো আমরা ইসলামী ব্যাংকের এই অবস্থা দেখিনি। আমি সেটাই বলছি যে এই যে ভিত্তিটা আপনি সৃষ্টি করেছেন, হ্যাঁ 83-তে করেছেন, কিন্তু পরবর্তীতে বিএনপি সরকারে থাকার কারণে এটার সারা বাংলাদেশে আপনি ছড়িয়ে দিয়েছেন, সুযোগটা পেয়েছেন, অন্যথায় পারতেন না। তো আমি শেষ করি, সাব্বির ভাই এই কথা বারবার বলে, এবং তিনি বলেন যে ওই সময় যদি 86-তে বিএনপি নির্বাচনে যেত তাহলে এরশাদ নাকি ক্ষমতা কন্টিনিউ করতে পারতো না। জাতীয় বেঈমানের অধীনে নির্বাচনে বিএনপিকে যাইতে বলে। বেঈমান জামাত ইসলাম হইতে পারে, বিএনপি কখনো বেঈমানি জাতির সাথে করে নাই, বেঈমানি করবে না। যেটা ফরিদ ভাই আবার বললেন যে বিএনপি প্রতারণা দিয়ে শুরু করেছে। দেখেন এই যে সংবিধান সংস্কার পরিষদ, ঐক্যমত কমিশনে যে আলাপটা হয়েছে, সেখানে তো সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, এবং ঐক্যমত কমিশনের ওই ব্যাপারটাই ছিল সংবিধান সংস্কার পরিষদের মতন। বাংলাদেশে একটা গণ অভ্যুত্থান হবে, এটা ফরিদ ভাইও জানতো না, আমিও জানতাম না, বাংলাদেশে কেউ জানতো না। যেহেতু 9 মাস
আমরা সংবিধান সংস্কার পরিষদে আলোচনা করেছি, যেটা অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত কমিশন নামে গঠন করেছিল। এখন নতুন করে কি 5 বছর এই সংবিধান সংস্কার নিয়ে আপনি আলোচনা করবেন, আর আপনি অন্যান্য বিষয় নিয়ে কোনো কথা বলবেন না, কাজ করবেন না? দেশে এই সংকট, ওই সংকট, এই সমস্যা, ওই সমস্যা, জনগণের জন্য এই কাজ করা লাগবে, এগুলো নিয়ে আপনার বিরোধী দলের কোনো বক্তব্য নাই। বিএনপি নাকি এখনো চাঁদাবাজি করছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নাকি স্বীকারই করে নিয়েছে। আমি সংস্কারও একটু তো শেষ এই সরকারের একটা ম্যান্ডেটের মধ্যেই ছিল যে Exactly. সরকার বিএনপি এসে সরকার তো সংস্কার অবশ্যই করবে। রাষ্ট্রের পুনর্গঠন সংস্কার সবই করবে। এবং যে জুলাই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করেছি, সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের আমরা পুরোটাই বাস্তবায়ন করব। এবং এই কথা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন। এবার আসি, আমাদের ভাই বললেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নাকি বলেছেন যে হ্যাঁ, আমার দলের মধ্যে অনেক চাঁদাবাজ আছে, তিনি নাকি এক প্রকার স্বীকার করেই নিয়েছে। দেখেন, চাঁদাবাজি একটা সার্বজনীন সমস্যা, আমি কিন্তু আগের বক্তব্যে ক্লিয়ার করেছি, তারপরে উনি আবার আনলেন চাঁদাবাজি। যেমন আপনার এই অফিসে মনে করেন একজন সাংবাদিক, মানে এই প্রতিষ্ঠান, একজন সাংবাদিক যদি কোনো একটা প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদাবাজি করে, কথার কথা, তাহলে কি এই প্রতিষ্ঠান পুরোটা তার দায় নিবে? এটা সম্ভব? যিনি অপরাধ করেছে তার বিচার করতে হবে। ঠিক একইভাবে বিএনপি করে কিন্তু অপরাধ করেছে, এরকম কেউ থাকলে বিএনপি তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নাই। কিন্তু আপনার শিশির মনির, সে কি করলো? সে আবরার ফাহাদের খুনিদের আইনজীবী ছিল। এরা জামাত ইসলাম ওর নমিনেশন দেয় কিভাবে? আবরার ফাহাদের খুনিকে কিভাবে নমিনেশন দেয়? রোজা পূজা নাকি এক, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে? এই জন্যই তো বলছি যে এরা অমানুষের দল, এরা মানুষগুলোকে পালছে, আবরারের খুনিদেরকে পালছে, এদেরকে নমিনেশন দিয়েছে, এরা আবার বড় বড় আইনজীবী হয়েছে, মিষ্টি মিষ্টি কথা বলে। হোয়াট ইজ দিস? আজকে কারা জাতির সাথে প্রতারণা করছে আপনি একটু মিলিয়ে নেন। এরপরে তাদের নাকি পেট চালাইতে হয় চাঁদাবাজি করে। দেখেন, আমি আগেই স্বীকার করেছি যে চাঁদাবাজি একটা সার্বজনীন সমস্যা। এই চাঁদাবাজ জামাতের মধ্যেও আছে, এনসিপির মধ্যেও আছে, এনসিপির নেতারাও প্রোটেকশন দিয়েছে, কোথাও কোথাও এই বিএনপির মধ্যেও ঢুকে পড়ে, এটা আওয়ামী লীগের মধ্যেও ছিল। সুতরাং এই সার্বজনীন সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারি সেইটা নিয়ে আসেন আমরা আলোচনা করি। ফরিদ ভাই শোনেন, আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি বলেছেন, তিনি স্বীকার করে নিয়েছেন, যদি বাংলাদেশে আওয়ামী লীগ ফেরে, শেখ হাসিনা ফেরে, সবার আগে গুলি চালাবে তারেক রহমানের বুকে। আমি এর আগে বলেছিলাম যে তারেক রহমান তিনি 17 বছর লন্ডনে নির্বাসিত জীবনে ছিলেন, যদি বাংলাদেশে তিনি থাকতেন তাহলে শেখ হাসিনা তাকে ফাঁসির কাস্টে ঝোলাতো। আজকে তারেক রহমানকে নিয়ে আপনারা মন্তব্য করেন, নাসিরউদ্দিন পাটোয়ারি তো যথার্থই বলেছে, তাহলে আপনারা কিভাবে বলেন যে এই বিএনপি আওয়ামী লীগের পুনর্বাসন করছে? আমরা তো দেখছি আপনাদের আহ্বায়ক নাহিদ ইসলাম বলছে যারা ছাত্রলীগ ছিলেন, অপরাধ করেন নাই, তারা আমাদের দলে আসতে পারেন। আপনি ফিল্টারিং করেছেন? আপনি ফিল্টারিং করেছেন? আপনি শোনেন, হাসনাত এবং সার্জিস, আমি আগেও বলেছি, আমি চ্যালেঞ্জ করে বলছি, আসুক তারা দুজন আমার সাথে টকশোতে আসুক, আলোচনায় আসুক। এই দুজন শেখ হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য গণ অভ্যুত্থানের সময় কাজ করেছিল। তারা 19 জুলাই হাসিনা সরকারের মন্ত্রীদের সাথে বৈঠক করেছিল। দেখেন, 3 আগস্টের সিদ্ধান্ত হয়েছে, 6 আগস্ট থেকে 5 আগস্ট লং মার্চ আনা হয়েছে, এই সিদ্ধান্ত ওরা জানতো না। অর্থাৎ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদরা জানতো যে এই দুজন মির্জাফর, এই জন্য এদেরকে বাদ রেখে কিন্তু পলিসি বা সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। এমনকি ডিবির হেফাজতে যে সময় আপনার আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম এবং বাকের মজুমদার তাদেরকে টর্চার করা হচ্ছে, মারধর করা হচ্ছে, সেই সময় হাসনাত এবং সার্জিস তারা কিন্তু পুকুর পাড়ে ঘুরতো আর জুস খেত। তো এই হচ্ছে অবস্থা। তো আপনাদের ভিতরেও সমস্যা আছে, বিএনপির মধ্যেও আছে, জামাতের মধ্যেও আছে। সেই সার্বজনীন সমস্যা আসেন কিভাবে সমাধান করা যায় এইটা নিয়ে কথা বলেন না। দুইজন আজকে এক সুরে কথা বলছেন, অথচ আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনারা জামাতকে নিয়ে বিএনপির থেকে বেশি সমালোচনা করেছেন। আপনারা বলেছেন জামাত এদেশের জন্য হুমকি, মানচিত্রের জন্য হুমকি, স্বাধীনতার জন্য হুমকি। সেই জামাতের সাথে কোন ক্ষমতা পেলেন যে জামাতের সাথে আপনারা হাত মিলালেন? এই দেশবিরোধী চক্র আপনারা নিজেরাই বলেছেন। বিএনপি তো অত সমালোচনা জামাতকে নিয়ে করে নাই, বরং বিএনপির সাথে জামাতের বিরোধটা কখন হলো? যে সময় জামাতের আমির বলল এক ফেসিবাদকে হটিয়ে আর এক ফেসিবাদকে আমরা ক্ষমতায় আনবো না। আরে বিএনপিকে ফেসিবাদ বলছেন, যে সময় আপনি বিএনপির সাথে ছিলেন ওই সময় বিএনপিকে ফেসিবাদী কায়েম করেছে। আর যদি করেও থাকে তার দায়িত্ব আপনাকেও নিতে হবে, আপনিও তো অপরাধী। নিজের অপরাধটা স্বীকার করেন না, নিজের ভাগটা যদি দিয়ে দিত তাহলে আপনি আজকে বিএনপির পক্ষেই বলতেন। ওই যে বললেন না যে যখন আমরা সরকারি দল আর অপোজিশনে এক হয়ে গিয়েছি তখন চক্রান্তকারীরা তাদের মুখে ছাই পড়েছে, অর্থাৎ জামাত চাই ক্ষমতার ভাগ। দেশের জনগণ যদি আপনাদেরকে ভোট দেয় আপনারা আগামীতে ক্ষমতায় যাবেন না, সমস্যা কি? কিন্তু আপনারা প্রতিনিয়ত বলছেন বিএনপি নাকি সংস্কার বিরোধী, বিএনপি নাকি চাঁদাবাজ। তো বিএনপি তো চাঁদাবাজ, সংস্কার বিরোধী, এটা আপনারা বলেছেন। এরপরেও এদেশের মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। এখন বিএনপিকে যারা ভোট দিয়ে ক্ষমতায় আনলো, সাব্বির ভাই, ফরিদ ভাই, আপনি কি বলবেন যে তার শিব্বির ভাই, আপনারা কি বলবেন তাহলে কি ওই জনগণ চাঁদাবাজ?
অর্থাৎ চাঁদাবাজরা সবাই মিলে সরকার গঠন করেছে, আপনি কি এই কথা ধন্যবাদ বলবেন? রাশেদ খান, আচ্ছা, আরেকটা বিষয় বলে শেষ করি, আবারও আসবো একটা আপনার বিষয়, কাছে, এক চেষ্টা মিনিট, করব। একটু শেষ করি 1 মিনিটে শোনেন। এই যে আমাদের বললেন যে একজন উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা, তিনি বিএনপিতে গিয়েছেন। এখন উপদেষ্টারা যদি তারা মনে করে রাজনীতি করতেছে, আপনি কি করবেন? একজন উপদেষ্টা বিএনপিতে গিয়েছে, 2 জন উপদেষ্টা আপনার এনসিপিতে গিয়েছে, নাহিদ ইসলাম গিয়েছে, আপনার আসিফ মাহমুদ গিয়েছে, এখন আপনি কি করবেন? আর একজন উপদেষ্টা কোথাও যায়নি, ছাত্র উপদেষ্টা। ভবিষ্যতে হয়তো আরো উপদেষ্টা আমরা দেখলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিবারের সদস্যরা যেটা তারা ফলাও করে প্রচার করলো, তারা নাকি এনসিপিতে যুক্ত হয়েছে। তো হয়তো ভবিষ্যতে, যেহেতু এনসিপি গঠনের মূল নায়ক কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস, ভবিষ্যতে হয়তো আমরা দেখতে পারি এনসিপির প্রধান তিনি হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূস হবেন, এটাও তো হইতে পারে। আচ্ছা, ফরিদুল হক কিছু বলতে চান এই প্রসঙ্গে? না, এটা তো বললাম যে এনসিপির ধরেন আগের সরকার যদি এনসিপির সরকার, তাহলে বিএনপি সরকার তো এনসিপির সরকার, এটা তারেক রহমানের সরকার না, এটা নাহিদ ইসলামের সরকার। এটা আমি বললামই, কারণ যে কোনো একটা সাধারণ ব্যক্তি আর ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার থেকে ফরেন মিনিস্টার হওয়া দুটো নিশ্চয়ই এক জিনিস না, এটা রাশেদ খান সাহেব ভালোভাবে জানেন। কারণ পররাষ্ট্রমন্ত্রী কারা হয়, তারা কিভাবে বাংলাদেশকে চালায়, এই বিষয়গুলো তারা খুব ভালোভাবে জানেন। আর উনি চাঁদাবাজি নিয়ে অনেক কথা বললেন, সার্বজনীন সমস্যা, এটা ঠিক আছে, কিন্তু বিএনপির পদধারী 7 থেকে 8,000 লোককে বহিষ্কার করা হয়েছিল শুধু ইন্টারিম সময়। এরপরে বোধহয় বেশিরভাগ লোকই ফেরত চলে গেছে বিএনপিতে, বেশিরভাগ লোক আবার পুনর্বাসিত হয়ে গেছে। তখন আসলে পরিস্থিতি সামলানোর জন্য ইনস্ট্যান্ট করা হয়েছিল। এইরকম ঘটনা অন্য কোনো দলের মধ্যে আছে আবার জানা নেই। তো এবং মানে আমরা পত্রিকাতে কয়েকদিন পর পরই বিভিন্ন রিপোর্ট দেখি, ইভেন চাঁদাবাজি করতে গিয়ে যারা পুলিশের হাতে অ্যারেস্ট হন, তাদেরকে বিএনপির বড় বড় নেতারা গিয়ে ছাড়িয়ে আনেন থানা থেকে, এগুলোও তো আমরা দেখতে পাই। তো এটা সার্বজনীন সমস্যা বলার মধ্য দিয়ে ওই যে ওই ফ্রেমিংটা আনা যে লীগার অন্তর্বর্তী সরকার, আওয়ামী লীগ সরকারের অন্তর্বর্তী সরকার, এটা বলার মধ্য দিয়ে আওয়ামী লীগকে নর্মালাইজ করা হয়। আচ্ছা। আর সবাই চাঁদাবাজি করার বলার মধ্য দিয়ে বিএনপির চাঁদাবাজিকে নর্মালাইজ করা হয়। বিএনপির পলিটিক্যাল ইকোনমি কি? চাঁদাবাজি যদি করতে না পারে, পলিটিক্যাল পাওয়ার ব্যবহার করে পয়সা ইনকাম করতে যদি না পারে, কতজন মানুষ বিএনপি করবে? ওই জায়গাতে আপনি যান, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা কেন আসলে এত চাঁদাবাজির মহামারীটা হয়। এই জায়গাটা হচ্ছে পরিষ্কার, কারণ এই রাষ্ট্র ব্যবস্থাকে ব্যবহার করে বহু আগে থেকেই একটা পলিটিক্যাল পাওয়ার ক্রিয়েট হয় এবং এইটাকে ব্যবহার করে পয়সা নেয়। আপনি দেখবেন যে যখনই একটা রেজিম চেঞ্জ হয়, ওই রেজিমের মধ্যে ধরেন একটা বিরাট বড় অংশের মানুষ পয়সাপাতি কামায়, পরে আবার রেজিম চেঞ্জ হয়ে গেলে ওরা চলে যায়, আবার নতুন আর একটা গোষ্ঠী এসে পয়সা কামায়। এইটা হচ্ছে গিয়ে একটা ধারাবাহিক প্রক্রিয়া। এখন এই ধারাবাহিক প্রক্রিয়ার মধ্যে এই রাষ্ট্রকে আমাদের দেখেন, আমরা যে বলি যে ওনারা সংস্কার করতে চান না, কেন? উনি তো আসলে এই রাষ্ট্রটা টিকিয়ে রাখতে চান, এই ব্যবস্থাটা টিকিয়ে রাখতে চান। এইটা হচ্ছে যে ওনাদের মূল জায়গাটা। কারণ এইটা টিকিয়ে রাখলে এইটার যে পলিটিক্যাল ইকোনমি তৈরি হয়, ওই ইকোনমির সুবিধাটা ওনারা পান, এই জন্য ওনারা টিকিয়ে রাখতে চান। এটা কিন্তু অন্য কিছু না। এত কিছুর পরে আপনি দেখলেন না, আপনার কাছে অ্যাপারেন্টলি মনে হয় নাই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে অঘোষিতভাবে প্রধানমন্ত্রী একটা চিঠি দিয়ে রাখছে যে উনি হচ্ছেন সংবিধান রক্ষামন্ত্রী কিংবা রাষ্ট্র রক্ষামন্ত্রী, মানে আওয়ামী লীগের রাষ্ট্র, আওয়ামী লীগের আইন কানুন, আওয়ামী লীগের প্রতিষ্ঠান, আওয়ামী লীগের সংবিধান সবকিছু টিকিয়ে রাখার জন্য দারুণ সুটবুট পরে পার্লামেন্টে দাঁড়িয়ে সুন্দরভাবে উনি বক্তব্য দিলেন। তো ব্যাপারটা হচ্ছে যে এই পুরো ইকোসিস্টেমটা ওনারা টিকিয়ে রাখতে চলে এসেছে। ধন্যবাদ আপনাকে ডক্টর শিব্বির আহমেদ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ নথি বলছে যে 2025 সালে রুটিন টিকাদানের হার ছিল 97%, টিকা পর্যাপ্ত ছিল, হামের টিকার কথা বলছি। তারপরও ক্যাম্পেইন এবং পলিসি ম্যানেজমেন্টের অভাবে এত বড় বিপর্যয়, হামের এই মুহূর্তে যে অবস্থা, বাংলাদেশে 400-রও বেশি শিশু মারা গেছে। স্বাস্থ্য খাতের এই পুরো সংকটকে আপনি কিভাবে দেখেন? যে এটি আসলে একজন ব্যক্তি, সাবেক যে উপদেষ্টা ছিলেন, তার অবহেলা হিসেবে দেখেন, নাকি এটি আসলে আমাদের রাষ্ট্রীয় কাঠামোগত ব্যর্থতা? আমি এই প্রশ্নে আসার আগে জাস্ট 30 সেকেন্ড একটু দুটো জিনিস একটু অ্যাড করে নিই। রাশেদ ভাই বলছিলেন যে 91 সালে নির্বাচনে আওয়ামী লীগ পাওয়ারে আসতে পারতো কিনা। বিএনপি পেয়েছে 140 আর বাকি 160 ছিল। আওয়ামী লীগ চেষ্টা করছিল সেই 160কে অ্যাকোমোডেট করে একসাথে, কারণ জাপা রাজি হয়েছিল, জামাতের পায়ে ধরে সালামও করেছিল যে জামাত রাজি করানো যায় কিনা। না, তাহলে তারা হচ্ছে রাজি করলে ওই বাকি 160-এর মধ্য থেকে 150 জনকে রাজি করাতে পারলে তারা পাওয়ারে আসতে পারতো। এরকম হয় দুনিয়াতে হয়েছে, তুলনামূলক কম ভোট পেয়ে অনেকে পাওয়ারে এসেছে। কিন্তু জামাত দেশের কথা চিন্তা করে বিএনপিকে সমর্থন দিয়ে সরকার করেছে। দ্বিতীয় যে ইনফরমেশনটা এখানে, এটা রাশেদ ভাই না জানার কারণ হয়েছে, আর উনি বলেছেন জামাত সরকারে এসেছিল, মন্ত্রিত্ব না নিলেও তারা সরকারি সুযোগ সুবিধা গ্রহণ করেছিল বা সরকারে ছিল, এরকম উনি দুটা উদাহরণ দিয়েছেন সরকারি কিভাবে ছিল, যে ইসলামী ব্যাংক এবং ইবনে সিনা প্রতিষ্ঠা করেছে। ইবনে সিনা প্রতিষ্ঠিত হয়েছে 1980 সালে, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে 1983 সালে। রাশেদ ভাই একটু গুগল করলে অবশ্যই এটা জেনে যেতেন। এনিওয়ে, রাশেদ ভাই
আপনি যখনই রাশেদ ভাই বলছিলেন যে সেই সময় প্রতিষ্ঠা হয়েছে। ওপেন করলেন 10 বছর পরে সেই Anyway, কোম্পানি আপনি একটা আমি পূর্ণাঙ্গ অবস্থায় নিয়ে গেলেন। স্বাস্থ্যের সেটা প্রসঙ্গে হয়েছে। আসি। স্বাস্থ্যের প্রসঙ্গে আসি, যেমন হামের আউটব্রেকটা নিয়ে আমার একদিন কথা বলেছিলাম। হামের আউটব্রেকটা বিশেষজ্ঞরা বলেন এটা একদিনে হয়ে যায় না বা 1 বছর 2 বছরের গ্যাপের কারণে হয় না, এটা একটা কিউমুলেটিভ কাভারেজ গ্যাপের কারণে হয়, ধরুন 4-5 বছর 6 বছর এরকম লম্বা কাভারেজ গ্যাপের কারণে হয়। আর হামের আউটব্রেকটা শুধু বাংলাদেশে না, প্রায় 50টার বেশি দেশে হয়েছে, 24, 25, 26 এই 3 বছর ধরেই নানান জায়গায় হামের আউটব্রেক হচ্ছে। আচ্ছা। বাংলাদেশে এটা হচ্ছে করোনা পরবর্তী সময়ে নানান কারণে এটা হচ্ছে, কিন্তু এখন আমরা কেন এটা প্রিভেন্ট করতে পারলাম না? এটা দুটো কারণ আমি বলেছি। একটা হচ্ছে যে আমাদের কাভারেজের মধ্যে গ্যাপ ছিল, কারণ হার্ড ইমিউনিটি আসতে হলে আমার যেই পরিমাণ কাভারেজ দরকার, 95% অ্যারাউন্ড কাভারেজ দরকার, সেইটাতে গ্যাপ হয়েছে আমার লম্বা সময় ধরে। আর আমাদের ইমিউন সিস্টেম দুর্বল হয়েছে দীর্ঘ সময় ধরে, অপুষ্টি বা হাঙ্গারের কারণে, খাদ্য সংকটের মানে কারণে আপনি বলছেন মায়েদের যে মধ্যে অনেক হয়েছে, বছরের- এবং অনেক বছরের এটা কিউমুলেটিভ Cumulative। আউটপুট। COVID এবং একটা বড় কারণ এবং ছিল। এইটাতে আপনি দেখবেন যে গরিব মায়েদের বাচ্চারাই বেশি মারা যাচ্ছে। এটার কারণ হচ্ছে ওই যে অপুষ্টিজনিত ইমিউন সিস্টেম দুর্বলতার কারণে এফেক্টেড হচ্ছে বেশি, দ্রুত ছড়াচ্ছে। এখন কথা হচ্ছে এখন কি করার আছে আমাদের? এখন করার আছে যে গভর্নমেন্টকে এখনকার যে ম্যানেজমেন্টগুলো এগুলোতে গুরুত্ব দেওয়া উচিত, এবং একটা তদন্ত করা উচিত যে এখানে কাদের অবহেলা ছিল। আপনার একটা কথা আমি জিনিস আপনি বুঝতে পেরেছি, বলছেন যে 97% কাভারেজ, পলিসি ম্যানেজমেন্টের যে ব্যর্থতা, এটা তো না, সত্যি, না, এটা তো এটা মিথ্যা না। নিঃসন্দেহে এটা সত্যি। এবং আপনি যেটা বলেছেন যে 97% কাভারেজ, সেখানে আমাদের গ্যাপ থাকতে পারে, যে রিপোর্টেড কাভারেজ ভার্সেস অ্যাকচুয়াল কাভারেজ, এটাতে গ্যাপ থাকতে পারে। হতে পারে যে তারা আসলে ডোজগুলো না দিয়েই রিপোর্ট করেছে আমরা ডোজ দিয়ে দিয়েছি, তাহলে আমাদের যেই ডিপার্টমেন্টটা এটা কাভারেজগুলো দেয় আজকে সেই স্থানীয় যে একটা ডিপার্টমেন্টের রিপোর্ট এসেছে যে সেই ইন্টারিম ডিপার্টমেন্টের গভর্নমেন্টের সময়ে এই গ্যাপ যে থাকতে পারে। অবহেলার কারণে অনেক শিশু আসলে হাম এবং না, এই গ্যাপ থাকতে পারে, এই গ্যাপটা থাকতে পারে, এবং এটা বেশিরভাগ টিকা আইডেন্টিফাই দেয়া করা হয়নি, উচিত। জি। যেহেতু গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্টের সময় এতগুলো শিশু মারা যাচ্ছে, তাদের উপর দায় আসতে পারে। সো তাদের উচিত এটা তদন্ত করা এবং ইমিডিয়েটলি এখন জি। বন্ধ করার ব্যাপারে ব্যবস্থা নেওয়া, জি। কিভাবে এটা কমানো যায়। একেবারে শেষ পর্যায়ে রয়েছে, একদম শেষে কিছু যদি যোগ করতে চান রাশেদ খান। দেখেন, তারা তো এই টকশোতে চাঁদাবাজির কথাই বেশি বলল। আমার প্রশ্ন হলো যে বিএনপির ইকোনমি নাকি চাঁদাবাজি? এনসিপির আমরা, শেষ করি। একদম এনসিপির শেষের ইকোনমি কি? পর্যায়ে শেষে রয়েছে, আমরা আসলে ওই জামাতের আলাপে যেতে ইকোনমি পারছি কি? না। দেখেন, জামাতের একজন নেতা সে কিন্তু বলেছে যে আগে বায়তুল মালের অনুদান নাকি তোমার বউয়ের চিকিৎসা। তাহলে এনসিপি এবং জামাত ভাই ভাই, জি, তো তারা এই দুই ভাই এখন কিভাবে চলছে? তাদের মানে ইনকাম সোর্সটা কি? তাদের ইকোনমি কি? এখন এই চাঁদাবাজির কথা যদি বলতে মানে যায় অসংখ্য সময় লাগবে। রাশিদ জামাত ইসলামের খান, নেতৃত্বে চাঁদাবাজি করতেছে আসলেই না, অনেক সময় যে সময় লাগবে বইয়ের এবং চিকিৎসার থেকে এই মানুষকে, আয়োজনের কর্মীদেরকে বিভ্রান্ত করা হচ্ছে আজকের সময় ইসলামের কথা একেবারে বলে। শেষ তাহলে পর্যায়ে। জামাত ইসলাম বাংলাদেশের সবথেকে তাও চাঁদাবাজদের তো বড় দল। কর্মীদের কাছ থেকে নিচ্ছে, আপনারা সাধারণ মানুষ আমাকে থেকে শেষ কেন করতে নেন? হচ্ছে, আমাদের আমাকে কাছ শেষ থেকে করতে আপনারা হচ্ছে। বাজারে বিএনপির কর্মীরা ফুটপাতে অনুদান দেয় দলকে। না, দিবে, কিন্তু দেওয়া উচিত, আপনারা- দলেরই দেওয়া উচিত। আপনারা এটাকে মানুষের কাছে ইসলামের ব্যাখ্যা দিয়ে এমন ভাবে চাঁদাবাজি করেন, পকেট কাটেন। জামাত ফুটপাতের ইসলাম ব্যবসায়ীদের কাছ বাংলাদেশের থেকে নেন সবথেকে না, বড় দলের কাছ চাঁদাবাজদের থেকে দল। নেন, এটা এই জি, ভালো। আমাকে শেষ চাঁদাবাজদের করতে দলকে হচ্ছে। আমি মনে ধন্যবাদ করি সরকার রাশেদ উচিত হবে, খান, ফরিদুল জামাত ইসলাম হক, কিভাবে ডক্টর চলছে শিব্বির সে আহমেদ, বিষয়ে আপনাদের তদন্ত করা। তিনজনকে